আসসালামু আলাইকুম সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় অনার্স সেকেন্ড ইয়ার, তোমাদের গত সপ্তাহে একটা ক্লাস নিয়েছিলাম। সেখানে আমরা 1909 সাল পর্যন্ত আমাদের কোর্স আউটলাইনগুলি সম্পর্কে কিন্তু জেনেছিলাম। যদি ফার্স্ট ইয়ারের যেভাবে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন হচ্ছে, ইন কোর্স হচ্ছে, সেই ধারাবাহিকতায় তোমাদেরও পরীক্ষা প্রস্তুতি হিসেবে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন আসে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা পিছিয়ে যাবে। তাই আমি আজকে তোমাদেরকে আবার একটা ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। দেখো, আমাদের সিলেবাস একবার শেষ, এই ক্লাসগুলি কিন্তু আমাদের রিপিট ক্লাস। তাও আমি তোমাদের নেওয়ার চেষ্টা করতেছি যাতে করে তোমরা পড়াশোনার প্রতি ইনভলভ থাকো। কিন্তু আমি দেখি যে তোমাদের আসলে পারফরমেন্সটা অনেক কম। তোমরা পড়াশোনার প্রতি এমনিতে বলতে পারো আমাদের জন্য হেন হয় না তেন হয় না, কিন্তু দেখা যায় যে তোমাদের পড়াশোনার প্রতি গতিশীলতা কম। আমার এই লেকচার কয়জন দেখতেছো আমি সত্যিই জানি না, এবং আদৌ দেখতেছো কিনা এটাও জানি না। তাহলে কি লাভ হয় বলো? পড়া যদি তোমরা পড়ার ভিতরে নাই ঢুকো, পড়ার ভিতরে মানে না ক্লাস করো, ক্লাসে অ্যাটেন্ড না করো, তখন কিন্তু আসলে আমাদের জন্য এটা কঠিন হয়ে যায় বোঝা যে তোমাদের আসলে কোথায় সমস্যা আছে। তোমাদেরকে আমি একাধিকবার বলতেছি যে তোমাদের কোথায় সমস্যা আছে তোমরা সেগুলি আমাদের সাথে বলো, ডিসকাস করো। আমরা তখন দেখো যে তোমাদের ক্লাস নেই কিনা, কিন্তু তোমরা এই কাজটাই করো না। তোমাদের সমস্যাগুলো আমরা বুঝতে পারি না, তার মানে আমরা ধরে নিতেছি যে তোমাদের বই সম্পর্কে সব পড়া, তোমরা সব জানো, সব বোঝো, তাহলে তোমরা পরীক্ষা দিতে পারবা, পরীক্ষা অ্যাটেন্ড করার মতো ক্যাপাবিলিটি তোমাদের আছে। কিন্তু যদি এখন আমরা একটা পরীক্ষার সময়সূচি দেই, দেখা যাবে যে তোমরা কিন্তু আসলে সেই প্রস্তুতিটা নিতে পারো নাই। এই জন্যই বলি যে বাচ্চারা তোমরা ক্লাসে অ্যাটেন্ড করো, সবসময় তোমরা চেষ্টা করো যে কিছু না কিছু শেখার বা বোঝার। আজকে আমরা পড়বো 1909 সালের মরলি মিন্টু সংস্কার আইনের ধারাগুলি আলোচনা করো। 1909 সালের মরলি মিন্টু সংস্কার আইনের ত্রুটিগুলি লিখো এবং ভারতীয় মরলি মিন্টু সংস্কার আইনের সাংবিধানিক গুরুত্ব আলোচনা করো। এখানে একটা কথা বলবো যে মরলি মিন্টু সংস্কার আইনকে কিন্তু আরো একটা নামে পরিচিত করা যায়, সেটা হচ্ছে ভারতীয় কাউন্সিল আইন। আবার বলছি, ভারতীয় কাউন্সিল আইন 1909। তাহলে কাউন্সিল আইন নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, সেটা কবে হয়েছিল? 1909 সালে হয়েছিল। কে করেছিলেন? লর্ড মরলি এবং মিন্টো দুজনে মিলে সম্মিলিত প্রচেষ্টায় মরলি মিন্টো সংস্কার আইনটা করেছিলেন। তাদের নাম অনুসারে এই আইনের নাম রাখা হয় মরলি মিন্টো সংস্কার আইন। এখন আসো যে 1909 সালের মরলি মিন্টো সংস্কার আইনের পটভূমিটা কি। আমরা জানি যে 1906 সালে সিমলা ডেপুটেশনের মাধ্যমে ভারতে একটা আসন্ন শাসনতান্ত্রিক সংস্কার আইন হওয়ার কথা ছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্যই ব্রিটিশ গভর্নমেন্ট 1909 সালে একটা শাসনতান্ত্রিক সংস্কার আইনের সূচনা করেন, যে আইনটাই আসলে ইতিহাসে পরবর্তীতে মরলি মিন্টো সংস্কার আইন বা কাউন্সিল আইন হিসেবে পরিচিতি লাভ করে। এই আইন প্রণয়নের জন্য সরকারের অবশ্য অনেকগুলি লক্ষ্য ছিল। মূল লক্ষ্য ছিল যে অর্থনৈতিক অবস্থা উন্নতি করা এবং ভারতীয় জনগণের চাহিদা কিছুটা হলেও যেন পূরণ করা যায়। ভারতীয় জনগণের মধ্যে যাতে ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলন তৈরি না হয়, জনগণ যেন কিছুটা হলেও সন্তুষ্ট থাকে। ভারতীয় মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা সমন্বয় সাধনের চেষ্টা করাই ছিল মরলি মিন্টো সংস্কার আইনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আচ্ছা আসো তাহলে আমরা দেখি যে মরলি মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য বা ধারাগুলা কি কি। প্রথমে ছিল কেন্দ্রীয় আইন পরিষদের গঠন। এটা ছিল ভারতবর্ষের শাসন ব্যবস্থার সর্বপ্রথম কেন্দ্রীয় এবং প্রাদেশিক ভিত্তিতে আইন পরিষদ গঠন করা বা নির্বাচনের বিধান তৈরি করা। সেই হিসেবে মরলি মিন্টো সংস্কার আইনের একটা সুদূর প্রসারী ভূমিকা আছে, কারণ এটা হচ্ছে ভারতবর্ষের শাসনতান্ত্রিক সংস্কারের সূচনা, পরিপূর্ণ সংস্কারের সূচনা। এবং সেটা কিরকম? নির্বাচনের ভিত্তিতে কিছুটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়। তাহলে একটা কেন্দ্রীয় আইন পরিষদ গঠন করা হয়েছিল এবং যেখানে 69 জন সদস্যের কথা বলা হয়েছিল। এই 69 জন সদস্য সরকারি এবং নির্বাচিত সদস্যদের মধ্য থেকে আসবেন। এরপরে আবার একটা প্রাদেশিক আইন পরিষদ গঠনের কথা বলা হয়েছিল। কি? কেন্দ্রীয় আইন পরিষদ, 2 নম্বরে প্রাদেশিক আইন পরিষদ। প্রাদেশিক আইন পরিষদ সম্পর্কে বলা হয়েছে
যে প্রাদেশিক আইন পরিষদে বিভিন্ন রাজ্যের সাপেক্ষে সেখানে সরকারি এবং নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সদস্য তৈরি করা হবে। এখানে দু একটা কথা আমি বলতে পারি যে বাংলা প্রদেশের জন্য 52 জন, মুম্বাই এবং মাদ্রাজ উত্তরপ্রদেশের জন্য 47 জন করে সদস্য নেওয়ার কথা ছিল। তাহলে দেখো আমরা পাইলাম কেন্দ্রীয় আইন পরিষদও আবার প্রাদেশিক আইন পরিষদও। এরপরে আসো আইন পরিষদগুলোর গঠন, ক্ষমতা এবং কার্যাবলী বৃদ্ধি। অর্থাৎ যে আইন পরিষদ দুটো তৈরি হয়েছিল সেই আইন পরিষদের সদস্যদের কি ধরনের গঠন হবে, কি ধরনের ক্ষমতা তারা ভোগ করবে, কি কি কাজ তারা করবে, এই বিষয়গুলোও লিপিবদ্ধ করা হয়েছিল। এরপরে আরো 2-3টা প্রদেশ আছে, যেমন ধরো মুম্বাই, মাদ্রাজ এবং বাংলা। এই প্রদেশ 3টা ছিল অপেক্ষাকৃত বড়। এদের গভর্নরের শাসন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করাও ছিল কাউন্সিল আইনের অন্যতম একটা বৈশিষ্ট্য। তারপরে আসো গভর্নর জেনারেলের শাসনে পরিষদের ভারতীয়দের অন্তর্ভুক্তি, অর্থাৎ গভর্নর জেনারেলের যে কার্যালয় ছিল সেখানে ভারতীয় সদস্যদের অন্তর্ভুক্তির একটা কথা এখানে আসছিল। তারপর পৃথক নির্বাচন ব্যবস্থার প্রবর্তন, অর্থাৎ ভারতীয় হিন্দু এবং মুসলমানদের জন্য আলাদা আলাদা নির্বাচন পদ্ধতি এবং নির্বাচন ব্যবস্থার কথা বলা হয়েছিল। সংখ্যা সাম্য নীতি, এখানে বলা হয়েছিল যে আইন পরিষদের সদস্য সংখ্যাগুলো কিরকম হবে, যেখানে যেহেতু ভারত অনেকগুলা ভাষাভাষীর এবং অনেকগুলা আমরা দেখি যে অনেকগুলা সম্প্রদায়ের একটা সম্মিলিত গোষ্ঠীগত একটা রাষ্ট্র ছিল, সেই কারণে এখানে সংখ্যা সাম্য নীতি নামে একটা নীতি প্রচলিত হয়েছিল। এই নীতির মূল কাজ কি ছিল? সংখ্যা সাম্য নীতির মূল কাজ হচ্ছে যে অঞ্চলে যেই সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠতা বেশি সেই সম্প্রদায়ের জনগোষ্ঠী আইনসভায় বেশি পরিমাণে নির্বাচিত হবে। অর্থাৎ যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা বেশি হবে সেখানে মুসলমানরা বেশি সংখ্যক আসন পাবে, যেখানে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা বেশি হবে সেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠতা বেশি পাবে, যেখানে অন্যান্য খ্রিস্টান, শিখ যা আছে, যেখানে যে অঞ্চলে যেটা বেশি তারা সেই রেশিও অনুযায়ী পদ পাবে। এই সিস্টেমটার নাম হচ্ছে সংখ্যা সাম্য নীতি। এরপরে আসো সীমিত ভোটাধিকার, অর্থাৎ সেখানে সার্বজনীন ভোটাধিকার করা হয় নাই, যেহেতু এখানে ভোটের প্রয়োগটা ছিল প্রথম এবং মাত্র সূচনা, তাই সীমিত পরিসরে কিছু জনগণকে, কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়ার জনগণকে ভোট দেওয়ার অধিকার প্রদান করা হয়েছিল। এরপরে আসো নির্বাচনী নীতির স্বীকৃতি প্রদান, অর্থাৎ নির্বাচন হওয়া সংক্রান্ত যে বৈশিষ্ট্য বা নির্বাচনী যে নীতিমালা প্রণয়ন করা হয়েছিল সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এরপরে প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্বাচন পদ্ধতির স্বীকৃতি, অর্থাৎ এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্বাচনের ব্যবস্থাও করা হয়েছিল। অধিকাংশ সদস্যই যেন পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতেন। যদিও এখানে 2টা নির্বাচন পদ্ধতি দেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেছে যে অধিকাংশ সদস্যরাই পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতেন। শ্রেণী ও স্বার্থগত প্রতিনিধিত্ব করা, এখানে এই আইনের দ্বারা এলাকা ভিত্তিকভাবে ব্যবস্থা প্রবর্তন করা হয় নাই, কিন্তু কেন্দ্র এবং পরিষদে বড় জমিদার শ্রেণী, বণিক শ্রেণী, বিশেষ শ্রেণী অর্থাৎ প্রভাব বিস্তারকারী শ্রেণীদের নিয়েই নির্বাচন মণ্ডলীটা গঠিত হতো। এরপরে আসো প্রতিনিধিত্বশীল ব্যবস্থার ধারণার স্বীকৃতি, অর্থাৎ এই গণতান্ত্রিক ব্যবস্থাটা ছিল অনেকাংশেই প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের রূপরেখার আদলে। এভাবে আমরা দেখি যে 1909 সালের কাউন্সিল আইন বিভিন্ন নতুন এবং অভিনব বৈশিষ্ট্যের মাধ্যমে ভারতকে শাসন করার জন্য ব্রিটিশ সরকার প্রণয়ন করেছিলেন, কিন্তু তারপরেও আমরা দেখি কাউন্সিল আইন প্রবর্তনের পরেও ভারতবর্ষের মানুষের কিন্তু শান্তি আসে নাই। তাদের মধ্যে দেখা যায় যে সবসময় একটা সমস্যাকর বা তাদের মধ্যে সবসময় একটা অস্থির বা অবহেলিত হওয়ার একটা প্রবণতা দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা কি কি ত্রুটি দেখতে পাই ভারতের কাউন্সিল আইনসমূহের? 1 নম্বরে স্বশাসন, অর্থাৎ আইনসভার মাধ্যমে ভারতীয়রা যে নিজেদের শাসনের স্বপ্ন দেখেছিল সেই শাসন ব্যবস্থাটা তাদের কার্যকর হয় না। ভারতীয়রা আসলে নিজেরাই নিজেদেরকে শাসন করতে পারে না। ক্ষমতাহীন আইন পরিষদ, দেখা যায় যে আইন পরিষদ গঠিত হয় ঠিকই, কিন্তু সেখানে সদস্যদের আসলে ততটা ক্ষমতা প্রদান করা হয় না। তারপর জনগণের ভোটাধিকার নাই, সার্বজনীন ভোটাধিকার ছিল না, এটা তো আমরা
বৈশিষ্ট্যের মধ্যেই বুঝতে পারি যে এটা একটা ত্রুটি। তারপর প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি ছিল না, এটা অনুপস্থিত ছিল। তারপর মনোনীত সদস্যদের সংখ্যা বেশি। এই যে আইন পরিষদগুলিতে সরকারি সদস্যদের নির্বাচিত এবং মনোনীত সদস্যদের সমন্বয়ে গঠন করা হয়, এখানে দেখা যায় যে নির্বাচিত সদস্যদের চেয়েতে মনোনীত সদস্যদের সংখ্যা বেশি হয় এবং সেখানে ইংরেজ কর্তৃপক্ষেরই প্রভাব দেখা যায় বেশি। তারপরে বেসামরিক সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা একটা প্রহসন। এখানে বলা হয়েছিল যে বেসরকারি সামরিকদের বা সংখ্যাসাম্য নীতির মাধ্যমে বেসামরিক যারা থাকবেন বা বেসরকারি যারা থাকবেন তারা নির্বাচিত হবেন সংখ্যাসাম্যের ভিত্তিতে। এবং সংখ্যাগরিষ্ঠতার যে একটা বিষয় ছিল, দেখা গেল যে আসলে এটা সরকারের একটা কৌশল। তারা সংখ্যাগরিষ্ঠ হলেও আসলে আইনসভায় তত কোনো ধরনের প্রভাব বিস্তার করার ক্ষমতা নির্বাচিতদের ভারতীয়দের ছিল না। কারণ আমরা জানি যে গভর্নর জেনারেলের একটা ক্ষমতা ছিল সেখানে, যেটা ছিল অপ্রতিরোধ্য ক্ষমতা। যে কোনো কিছুতেই গভর্নর জেনারেল কিন্তু যে কোনো ডিসিশনে হস্তক্ষেপ করার ক্ষমতা পেতেন। জাতীয় ঐক্য বিনষ্ট। এর পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে কাউন্সিল আইনের পরিপ্রেক্ষিতে আরো বেশি পরিমাণে জাতীয় ঐক্যটা ভারতবাসীদের মধ্যে বিনষ্ট হয়। এরপরে আমরা দেখি সাধারণ মুসলমানদের স্বার্থ উপেক্ষা। সাধারণ মুসলমানরা কি করে, সাধারণ মুসলমান জনগণ দেখা যায় যে আসলে নির্বাচিত প্রতিনিধিত্ব হওয়ার মতো অ্যাবিলিটি অর্জন করতে পারে না। স্বাভাবিকভাবেই প্রভাব বিস্তারকারী মুসলমানদের দ্বৈরথে পড়ে সাধারণ মুসলমানদের স্বার্থ অনেকাংশে উপেক্ষিত হয়। এরপরে আসো 1909 সালের মরলি মিন্টু সংস্কার আইনের গুরুত্ব কি ছিল। আমরা যতই এর ত্রুটি দেখি, সমালোচনা দেখি না কেন, আসলে মরলি মিন্টু সংস্কার আইন কিন্তু ভারতীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটা যুগান্তকারী প্রভাব বিস্তার করে। কারণ এটা ছিল ভারতের শাসনতান্ত্রিক আইনের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ নির্বাচনী বিধানের একটা আইন, যার জন্য এর ফলে ভারতবর্ষে নতুন নতুন কিছু পদ্ধতির সূচনা হয়। এটা নিঃসন্দেহে ভারতীয়দের জন্য একটা গৌরবময় বা একটা নতুন অধ্যায়ের সূচনাকারী আইন। তাহলে আসলে দেখি যে ভারতীয় সংস্কার আইন বা ভারতীয় কাউন্সিল আইনের কি কি গুরুত্ব 1909 সালে ভারতীয় কাউন্সিল আইনের মাধ্যমে আমরা পেয়েছিলাম। এক নম্বরে দেখো নির্বাচন প্রথা চালু, অর্থাৎ ভারতবর্ষকে নির্বাচনী ব্যবস্থার আওতায় আনা হয় সর্বপ্রথম কাউন্সিল আইনের মাধ্যমে। তারপর আসো আইন পরিষদের সদস্যদের ক্ষমতা ও অধিকার বৃদ্ধি। কিছুটা হলেও তো সেখানে আইন পরিষদে কিছু নির্বাচিত সদস্যের ব্যবস্থা করা হয়েছিল, যেটা ভারতবর্ষের ইতিহাসে প্রথম ছিল। ভারত ছিল প্রথমে একটা রাজতান্ত্রিক রাষ্ট্র, সেইটা ভেঙে চড়ে সেখানে সৃষ্টি হয়েছিল কি উপনিবেশিক শাসন ব্যবস্থা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ভেঙে চড়ে সেখানে কি তৈরি হলো, ভারতীয় ব্রিটিশ সরকারের প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা। সেখানে আমরা কোথাও কিন্তু গণতান্ত্রিক চিন্তা বা দেশীয়দের কোনো প্ল্যাটফর্ম আসলে গত এই যে 1909-এর আগে যে সময়গুলি ছিল, অর্থাৎ প্রায় তোমার 150 বছর, এই 150 বছরে কিন্তু কোথাও আমরা ভারতীয়দের প্রতিনিধিত্বমূলক কোনো ব্যবস্থা পাই নাই। একমাত্র কাউন্সিল আইনের মাধ্যমেই দেখা যায় যে আইন পরিষদের সদস্যদের মধ্যে ভারতীয়দের থাকার একটা অধিকার বা অধিকার দেয়া হয়। এরপর জনগণের প্রতিনিধিত্বের সৃষ্টি, অর্থাৎ জনগণ যে নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব সৃষ্টি করবে, প্রতিনিধি সৃষ্টি করবে, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থার যে প্ল্যাটফর্ম সেটা সৃষ্টি করবে, এটা করেছিল কিন্তু সর্বপ্রথম কাউন্সিল আইনের মাধ্যমে এই সুযোগটার সৃষ্টি হয়েছিল। তারপরে আসো শাসন পরিষদে ভারতীয়দের নিয়োগ, অর্থাৎ শাসন বিভাগে ভারতীয় জনগণকে নিয়োগদানের যে প্রবণতা, যে সিস্টেম এই আইনের মাধ্যমে চালু হয়েছিল, এটাও অবশ্যই একটা সুদূর প্রসারী মধ্যবিত্ত শ্রেণীর জন্য এবং শিক্ষিত শ্রেণীর জন্য একটা সুদূর প্রসারী ভূমিকা রাখে। কারণ পরবর্তী পর্যায়ে আমরা যাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেখি, তাদেরকে আমরা দেখি যে তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এবং এই শিক্ষার মাধ্যমেই কিন্তু তারা আসলে ভারতবর্ষে একটা নবজাগরণের সৃষ্টি করতে পেরেছিল, যার ফলশ্রুতি হচ্ছে ভারত থেকে ব্রিটিশদের বিদায়। এরপরে আসো আমরা দেখি ভারতবাসীদের উত্তেজনা প্রশমিত, অর্থাৎ
সেই সময় ভারতীয়রা অবহেলিত, বঞ্চিত এইসব ভাবে, তারপরে সদ্য কি গেল স্বদেশী আন্দোলন, এসবের প্রভাব থেকে মুক্ত হয়ে যখন তারা নতুন করে একটা আইন পেল, তখন কিন্তু ভারতবাসী কিছুটা হলেও তাদের তাদের উত্তেজনা থেকে সরে গিয়েছিল এবং শান্তিপূর্ণ সহ অবস্থান করেছিল। তারপরে আসলে আমরা দেখি আইন পরিষদের সদস্যদের দক্ষতা বৃদ্ধি, অর্থাৎ আইন পরিষদে যারা সদস্য হিসেবে নির্বাচিত ছিলেন তারা মূলত ছিলেন ভারতীয় অদক্ষ জনগণ, ভারতীয়দের পক্ষ থেকে। তারা আইন পরিষদের সিস্টেমটা বুঝতেও তো আসলে তাদের কিছুটা হলেও সময় দরকার ছিল, যে সময়টা তারা আসলে নিজেদেরকে পরিণত করার, দক্ষ করার, বোঝার, আইনের মারপ্যাচগুলো বোঝার, ভিতরের বিষয়গুলো বোঝার যে একটা দক্ষতার বিষয়, এই বিষয়গুলো কিন্তু তারা কাউন্সিল আইনের মাধ্যমে সদস্যপদ লাভ করেই বুঝতে পেরেছিলেন। তারপরে কি সাংবিধানিক ব্যবস্থার উন্নয়ন, অর্থাৎ ভারতের সাংবিধানিক বা শাসনতান্ত্রিক সংস্কার কি, সংবিধান কি, এই বিষয়গুলো সম্পর্কে জনগণের তো কোনো ওয়াকিবহল ধারণা ছিল না। কিন্তু কাউন্সিল আইন প্রণয়নের পরে দেখা গেল জনগণের মধ্যে রাজনৈতিক চিন্তার একটা নতুন ধরনের ট্রেন্ড শুরু হলো, যেটা আমাদের স্বাধীনতা অর্জনে অনেক বেশি ভূমিকা রেখেছিল। তারপরে আসো দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠার পথ প্রদর্শক, অর্থাৎ ভারতে যে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হবে, স্বরাজ প্রতিষ্ঠিত হবে, বা ভারতীয়দের মধ্যে থেকেই যে ভারতীয়রা নিজেদের শাসন যে নিজেদেরকে করতে পারবে, এই ধরনের প্রবণতা তৈরির জন্য কিন্তু আসলে ভারতের কাউন্সিল আইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তার সর্বশেষে আমরা বলবো যে ভারতের কাউন্সিল আইন সম্পর্কে আমরা আজকে জানলাম। ভারতের কাউন্সিল আইন ভারতের শাসনতান্ত্রিক ক্ষেত্রে সুদূর প্রসারী ভূমিকা রেখেছিল। ভারতীয় জনগণের নতুন ধরনের শাসন ব্যবস্থার সাথে পরিচিত করার ক্ষেত্রে কাউন্সিল আইনের ভূমিকা অনন্য সাধারণ। স্টুডেন্টসরা, তোমরা কাউন্সিল আইন পড়বা, কাউন্সিল আইনের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে দেখবা, ত্রুটিগুলো দেখবা এবং এর গুরুত্ব আলোচনা করবা। এইভাবে তোমরা একটা একটা করে চ্যাপ্টার, যেই চ্যাপ্টারগুলো দিয়ে কোশ্চেন সবসময় আসে সেই চ্যাপ্টারগুলিকে প্রায়োরিটি দিয়ে একটা একটা করে চ্যাপ্টার শেষ করো, তোমাদের জন্য ভালো হবে, পরীক্ষার জন্য ভালো হবে। হুটহাট যদি পরীক্ষা দিয়ে দেয় গভর্নমেন্ট বা আমাদের কলেজ যদি এক্সামিনেশন অ্যাসাইনমেন্ট রাখে, তাহলেও যেন তোমরা এটা ভালোভাবে ফেস করতে পারো। সেই জন্যই একটু একটু করে হলেও পড়াশোনার মধ্যে থাকো। আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।